আমি বাসার দরজা খুলতেই দেখতে পেলাম আমার বউ নীলিমা দরজার সামনে এলোমেলো হয়ে শুয়ে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম, তার মুখের দিকে তাকিয়ে খেয়াল করলাম তার দুই গালে পুরুষের আদরের দাগ। তার কোনো হুঁশ জ্ঞান নেই। আমার আর বুঝতে বাকি রইল না আমার বউকে কেউ না কেউ নষ্ট করেছে। বউয়ের এই অবস্থা দেখে কোনো স্বামীর মাথা ঠিক থাকার কথা না। আমার এমন রাগ হচ্ছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। রাগ কন্ট্রোল করতে না পেরে সেখান থেকে চলে গেলাম। মায়ের রুমের দরজার কাছে গিয়ে মা মা বলে ডাকতে লাগলাম। দেখলাম মায়ের কোনো খবর নেই। আমার আরো রাগ বেড়ে যাচ্ছে। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। দেখলাম মা খাটের উপর আরামে ঘুমাচ্ছে। গলা চেঁচিয়ে মা মা বলে ডাক দিলাম। আমার মা আচমকা ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলল, এই কি হয়েছে, কি হয়েছে, এমন করছিস কেন? মা, তুমি রুমের জনমের মতো ঘুমাচ্ছ আর যত সর্বনাশ আমার হচ্ছে। তোমরা বলো তোমরা বাড়িতে থেকে কি করো? আরে বাবারে, কি হয়েছে না বললে অযথা বকাবকি করছিস কেন? অযথা বকাবকি করছি তাই না? এসো, তুমি আমার সাথে এসো, দেখে যাও তোমার বাড়িতে রেখে আমার কতই না উপকার করছো। এসে দেখে যাও। বলেই মায়ের হাত ধরে টেনে নিয়ে গেলাম। আমার বউ তখনও সেখানে ছিল, সেখানেই পড়ে আছে। আমার মা আমার বউয়ের পাশে গিয়ে বসে অবাক হয়ে বলল, কি ব্যাপার, বৌমার এই অবস্থা হলো কেমন করে? আমি কিভাবে বলবো? আমি তো তোমাদের সুখে রাখার জন্য সারা দিন বাইরে পরিশ্রম করে রক্ত পানি করছি, আর তোমরা এদিকে মন যা চাইছে তাই করে যাচ্ছ। কেন যে আমি এমন একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছি, আমার মরে যেতে ইচ্ছা করছে। আহা, তুই এমন করছিস কেন? বৌমার কি হয়েছে তা তো আগে জানতে হবে। শোন, না জেনে হুটহাট সিদ্ধান্ত নেওয়া মানুষগুলো পরে গিয়ে আটকে যায়। মা, আমি না দুধের বাচ্চা না যে এসব দেখার পরও মুখ বুঝে সহ্য করে যাব। আচ্ছা, একটু ধৈর্য ধর, আমি বৌমাকে ডাকছি। বৌমা, বৌমা, ওঠো না কেন? কি হয়েছে তোমার? নাড়াচাড়া দিতেই নীলিমা চোখ খুলল। বৌমা, কি হয়েছে তোমার? কই মা, আমার তো কিছু হয়নি। তোমার যদি কিছু নাই হয় তাহলে তুমি এখানে এভাবে শুয়ে আছো কেন? তোমার শরীরের কি অবস্থা সত্যি করে বলো তো, তুমি কার সাথে কি করেছো? মা, কি বলছেন আপনি? আমি কার সাথে কি করব? রাগে আমার মাথা ফেটে যাচ্ছিল। মন চাচ্ছিল টয়ার গালে একটা থাপ্পড় মারি। রাগ কন্ট্রোল করে বললাম, মা, তুমি এই নষ্টা মেয়েকে আমার বাড়ি থেকে বের করে দাও। সিয়াম, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আমি কি করেছি? কি করেছিস তুই এখনো বুঝতে পারছিস না? বল, আমি বাসা থেকে বের হওয়ার পর কাকে বাসায় এনে ফষ্টি নষ্টি করেছিলি? সিয়াম, তুমি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ কেন? আমি কেন কাউকে বাসায় নিয়ে আসবো? এই, তুই যদি কাউকে বাসায় না আনিস তাহলে তো শরীরের এই অবস্থা কি করে হয়েছে? তুই এক্ষুনি আমার সামনে থেকে আয়নার সামনে যা, গিয়ে দেখ নিজের চেহারাটা। নীলিমা উঠে চলে গেল। আমার মা আমাকে বলল, সিয়াম, আমারও জানি কেমন লাগছে। বৌমার মনে হয় চরিত্র খারাপ হয়ে গেছে। মা, তুমি এখনো বুঝতে পারছো না তাই না? ঠিক আছে, তোমার আর বুঝতে হবে না। তার বাবাকে আসতে বলো, আমি তাকে আর এক মুহূর্ত আমাদের বাড়িতে রাখবো না। নীলিমা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চেহারা দেখে নিজেই অবাক। পুরো মুখে আদরের দাগ। কাউকে জোর করে কিছু করা ছাড়া এমন হবার কথা না। মনে মনে ভাবছে, তাহলে কি ঘুমের মধ্যে কেউ আমাকে কিছু করেছে? এসব কিভাবে হলো? যদি আমাকে কিছু করে তাহলে আমি এই মুখ কিভাবে দেখাবো? আমি আর আমার মা মন খারাপ করে বসে আছি। আমার ছোট বোন মনি কোচিং শেষ করে বাড়িতে ঢুকতেই আমি জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলি তুই? ভাইয়া, আমি তো কোচিং এ গিয়েছিলাম। তোর আর পড়ালেখা করতে হবে না, বাদ দে সব পড়ালেখা। শুধু শুধু আমার টাকা পয়সা নষ্ট করে যাচ্ছিস। আরে, তোর বউয়ের রাগ আমার মেয়েটার উপরে কেন ঝাড়ছিস? আমার মেয়ের কি দোষ? সবারই সমান দোষ। তোমরা একজনও ভালো না। সবাই সবার জায়গা থেকে যদি সাবধানে থাকতে তাহলে আজকের এই দিন আমার দেখতে হতো না। মা, কি হয়েছে? ভাইয়া এমন করছে কেন? আচ্ছা, তোর ভাবির রুমে কি কাউকে আসতে দেখেছিস তুই? না, আমি তো ওইরকম কাউকে দেখিনি। তবে আমি যখন কোচিং এ যাচ্ছিলাম তখন ভাবি রুমের ভেতর কার সাথে যেন কথা বলছিল। আমি উকি দিয়ে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না, কারণ দরজার ওপারে পর্দা ছিল। তাহলে তখন তুই আমাকে বললি না কেন? তোমাকে কিভাবে বলবো? তুমি যে তখন ঘুমোচ্ছিলে। তুমি ঘুমালে তো মরার মতো করে ঘুমাও। মাকে বলিসনি ভালো কথা, আমাকেও তো বলতে পারতি। আমাকে বলিসনি কেন? ভাইয়া, তুমিও তো তখন বাড়িতে ছিলে না, অফিসে ছিলে। আমার হাতে ফোন ছিল না, আমাকে ফোন করিসনি কেন? কিভাবে করব? ব্যাস, আর অজুহাত দেখাতে হবে না তোদের। আমার মা আমাকে বলল, শোন, মাথা গরম করে কিচ্ছু করা যায় না। আমরা তাকে এখনো হাতে নাতে ধরতে পারিনি। সে তো অস্বীকার করবে। এখন তুই এক কাজ কর, তার সাথে খারাপ ভাষা ব্যবহার করিস না, তাতে সে সতর্ক হয়ে যাবে। যখন আমরা হাতে নাতে ধরতে পারবো তখন সাথে সাথে বাড়ি থেকে বের করে দিব। আমি আর কিছু না বলে রুমের দিকে চলে গেলাম। আমার বেডরুমে গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম, কেন আমি এমন খারাপ চরিত্রের একটা মেয়েকে বিয়ে করলাম? বিয়ের আগে একটা বারও বুঝতে পারলাম না। এমন সময় আমার বউ আমার পাশে গিয়ে বলল, এই, তুমি কি আমার উপর রাগ করে আছো? সত্যি আমি কারোর সাথে কিচ্ছু করিনি। আমি কোন ভাষায় আমার বউয়ের সাথে কথা বলবো ভেবে পাচ্ছিলাম না। এত রাগ কিভাবে আমি কন্ট্রোল করব? মা বলেছে আমি যেন খারাপ ভাষা ব্যবহার না করি। নীলিমা আবারও বলল, এই, তুমি এরকম চুপ করে থেকো না তো। আমার উপর যদি বেশি রাগ হয় তাহলে আমাকে দুটো মারো, তাও আমার ভালো লাগবে। না, আমি কেন তোমার উপরে রাগ করব? আসলে আমি তোমাকে ভুল বুঝি।
বুঝেছিলাম। শোনো, আমাকে ভুল বুঝো না, ভুল বুঝার মতো আমি তেমন কোনো কাজ করিনি। ঠিক আছে, আমি তো জানি আমার বউ কখনো খারাপ কাজ করতে পারে না। সত্যি বলছি, আমি তোমার সাথে রাগ করিনি। যাও গিয়ে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য চা করে আনছি। মনিকে মা বলছে, শোন, তোর কোচিং আজ থেকে কোচিং সেন্টারে হবে না, বাড়িতেই তোর কোচিং চলবে। মা, তাহলে কি স্যার এখন থেকে বাড়িতে এসে পড়াবে? স্যার যদি বাড়িতে এসে পড়ায় তাহলে কিন্তু স্যারকে অনেক টাকা দিতে হবে, না হলে স্যার আসবে না বাড়িতে। আমি যা বলবো তুই তাই করবি, আর সেগুলোই হবে তোর কোচিং। মা, আজকাল তুমিও কি কি কথা বলো না, আমি বুঝি না। সামনে আমার পরীক্ষা, আমি যদি কোচিং না করি সামনে পরীক্ষা কিভাবে দিব? পরীক্ষার চিন্তা করছিস, আর এদিকে আমাদের ইজ্জত চলে যাচ্ছে। শোন, তুই সারাক্ষণ তোর ভাবির দিকে কড়া নজর রাখবি, কার সাথে কোন টাইমে কথা বলে সব আমাকে হিসাব দিবি। মা, তুমিও তো চাইলে সব কাজ করতে পারো, শুধু শুধু আমার পড়ালেখাটা নষ্ট করে কি লাভ বলো তো? একদম বেশি কথা বলবি না, আমি ঘুমোতে না পারলে আমার মাথা ঠিক থাকে না। তোকে আমি যা বলছি তুই তাই করবি। আমি বুঝতে পেরেছি, এখন থেকে আমার লেখাপড়ার 12টা বাজবে। এত কথা না বলে তুই তোর টিউশনই পালন কর, আমি ঘুমোতে গেলাম। বলেই মা চলে গেল। এর পরদিন ভাবির রুম থেকে আপত্তিকর শব্দ আসছে। মনি তড়িঘড়ি করে রুমের দরজার কাছে গেল, গিয়ে কান পেতে দিল। বিশ্রী কথা শোনা যাচ্ছে। মনি তড়িঘড়ি করে মাকে ডাকতে গেল। মা তখনও ঘুমোচ্ছে। মা মা বলে ডাকতে লাগলো। মা ঘুমের ঘরে বলে, এই যা এখান থেকে, আমাকে ডিস্টার্ব করিস না। মা, ভাবির রুমে কে যেন ঢুকেছে, এসে দেখে যাও তাড়াতাড়ি। আরে আমি ঘুমোচ্ছি, যা করার করুক, তোর সমস্যা কি? মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি না বলেছিলে ভাবির সব খবর তোমাকে দিতে? আমার কোনো খবর লাগবে না, তুই যা তো, আমাকে ঘুমোতে দে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, দুনিয়া উল্টে গেলেও তোমার ঘুম ভাঙবে না, গেলাম আমি। আমাদের বাসার পাশে রহিম চাচার বাড়ি। সে একটু হুজুর টাইপের লোক। আমি তাকে আমার বউয়ের ব্যাপারে বলেছিলাম। সে আমাকে বলল, ভাতিজা, আজকালকার জামানা খুব খারাপ হয়ে গেছে, পরকীয়া এমন ভাবে বেড়ে গেছে, সমাজটা একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু চাচা, আমি নিশ্চিত আমার বউ কারোর সাথে পরকীয়া জড়িয়েছে। দেখো, সেটা তোমাদের পারিবারিক বিষয়, আমি এখানে কি বলতে পারি বলো? মনি তার ফোন নিয়ে সিয়ামকে ফোন দিয়ে বলল, ভাইয়া তুমি কোথায়? আমি আছি রহিম চাচার বাসায়। কেন, কি হয়েছে? ভাইয়া, ভাবির রুমে কে জানি ঢুকেছে, তুমি তাড়াতাড়ি আসলে ধরতে পারবে। মাকে বলেছিস? মাকে বলে লাভ নেই, মা তো ঘুমোচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, রুমের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাক, যেন ওই লোকটা রুম থেকে বের হতে না পারে। ঠিক আছে ভাইয়া, আমি পাহারা দিচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। আমি রহিম চাচাকে বললাম, চাচা শুনেছেন আমার বোন ফোন করে কি বলেছে? এখনো আমার বউয়ের রুমে কে জানি আছে, আপনি একটু আমার সাথে চলেন। আরে আমি সেখানে গিয়ে কি করব? চাচা, আপনি সাক্ষী হিসাবে থাকবেন, চলেন আমার সাথে। আমি জোর করে রহিম চাচাকে আমার সাথে নিয়ে গেলাম। আমার বেডরুমের সামনে আমার বোন দাঁড়িয়ে আছে, যেন ভেতরে থাকা লোকটা বাহিরে আসতে না পারে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এখনো কি আছে লোকটা? হ্যাঁ ভাইয়া আছে, কান দিয়ে শুনে দেখো। ভাবি এখনো কার সাথে যেন কথা বলছে, কান দিয়ে শুনবো না, চল ভেতর চল। আমরা তিনজনই দরজা খুলে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে যা দেখলাম সেটা দেখে আমাদের সবার চোখই কপালে উঠে গেল। নীলিমা ঘুমের মধ্যে এমন আচরণ করছে, দেখে যেন মনে হচ্ছে তার সাথে কেউ শারীরিক সম্পর্ক করছে। আমি দেখে অবাক হয়ে গেলাম। চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা এসব কি হচ্ছে আমার বউয়ের সাথে? চাচা আমার বোনকে বলল, এই মেয়ে, তুমি এক গ্লাস পানি নিয়ে এসো। নীলিমার কোনো হুঁশ জ্ঞান নেই, ও অন্য জগতে আছে। একটু পর মনি পানির গ্লাস নিয়ে আসলো। চাচা পানিতে ফুটিয়ে নীলিমার মুখে ছিটকা মারলো। নীলিমা জেগে উঠে বলল, আরে আপনারা সবাই এখানে কি করেন? নীলিমা, তুমি কি করছিলে এসব? কই, আমি কি করছি? আমি তো ঘুমিয়েছিলাম। রহিম চাচা বলল, আসলে ভাতিজা বৌমা এসবের কিছুই জানে না, তার উপরে দুষ্টুজিন ভর করেছিল, তাই সে এমন করছিল। শোন, আমি তোকে একটা তাবিজ দিব, ওই তাবিজ ব্যবহার করলে দেখবি তোর বউ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আমার বউয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, আমি তোমাকে সত্যি ভুল বুঝেছিলাম, তুমি যে অসুস্থ আমি ভাবতে পারিনি। চাচা, যেভাবেই হোক আপনি আমার বউকে সুস্থ করে দিন, কোনো চিন্তা করিস না, এ রোগের চিকিৎসা আমার কাছে আছে। সম্মানিত দর্শক, আমাদের সমাজে আমরা অনেকেই ব্ল্যাক ম্যাজিকের শিকার হই, আবার অনেকেই আছে এসব বিশ্বাস করে না। তবে এটা সত্য যে ব্ল্যাক ম্যাজিকের কারণে একটা মানুষ মেরে ফেলতে পারে। তাই আমরা সবাই এ সমস্ত ঘৃণিত কাজ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ। গল্পটির রচনা ও পরিচালনায় এম ইদ্রিস।